বর্তমানে ভারতসহ বিশ্বের অধিকাংশ দেশ চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। ভয়ঙ্কর মহামারীর হাত থেকে বাঁচার জন্য বেশিরভাগ দেশেই লকডাউন জারি রয়েছে। আর সেই কারণে দেশগুলির স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফিস, ছোট বড় কলকারখানা, পরিবহন ব্যবস্থা সব বন্ধ। দেশগুলির অর্থনীতিতে চরম অবনতি ঘটেছে। মানুষ দিনের পর দিন ঘরে বসে আছে, বাড়ছে গরিবতা। সেজন্য আগামী সময়ে অনেকেই আশঙ্কা করছেন ভয়াবহ দুর্ভিক্ষের। বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে অনেকেই বলছেন মানুষদের বাঁচাতে হলে এই মুহূর্তে বেশি করে টাকা ছাপানো উচিত সরকারের। কিন্তু সরকারের কাছে টাকা ছাপানোর মেশিন থাকা সত্ত্বেও সরকার কেন বেশি করে টাকা ছাপিয়ে সবাইকে বড়লোক করে দেয় না? একবার ভাবুন, যদি সবার কাছে আনলিমিটেড পয়সা হয়ে যায় তাহলে কি হবে? না কেউ গরিব থাকবে, না কেউ ধনী, সবাই আম্বানি হয়ে যাবে। কাজ করার আর কোনো প্রয়োজনই হবে না। প্রতিদিন সকালে ওঠো, যত ইচ্ছে পয়সা ওড়াও, আবার রাত হলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তখন তো কেউ আর দিনের পর দিন না খেয়েও কাটাবে না। না তো কোনো চাষি ভাই মারা যাবে, আর না তো সরকারের কাছে কোনো নালিশ হবে। কেউ আর ভিক্ষাও করবে না। চারপাশে শুধু আনন্দই আর আনন্দ। যদি আপনি এগুলোই ভেবে থাকেন তাহলে জানুন, যদি আনলিমিটেড পয়সা সবার হাতে দেওয়া হয় তাহলে তখনও চারপাশে হাহাকার শুরু হয়ে যাবে। ব্যাপারটা ভালো করে বোঝার জন্য ভিডিওটি দেখতে থাকুন। কোনো দেশের উৎপাদন করার ক্ষমতা, অর্থাৎ ওই দেশের কাছে কতটা গুডস বা পণ্যদ্রব্য আছে আর কতটা সার্ভিস প্রোভাইড করতে পারে ওই দেশের জনতা। সার্ভিস অর্থাৎ ডাক্তারি কনসালটেশন থেকে শুরু করে অটো ম্যানুফ্যাকচার পর্যন্ত সমস্ত কিছুর ওপরেই কারেন্সি নির্ভর করে। কোনো দেশের কাছে যতটা গুডস বা সার্ভিসেস থাকে তার বিচারেই সেই পরিমাণ কারেন্সি বা মুদ্রা ওই দেশের কাছে থাকতে হবে। এটাই কারেন্সির মেন ফর্মুলা। অর্থাৎ কোনো দেশে উৎপন্ন গুডস অ্যান্ড সার্ভিসের মূল্য ইকুয়ালস টু দেশের মজুত অর্থ। একটু সাধারণভাবে বললে, দেশ যদি একটি বিশাল বাজার হয় আর ওই বাজারে মজুদ সীমিত গুডস বা পণ্যদ্রব্য কেনার জন্য যে টোকেন বা কুপন ব্যবহার করা হয় সেটাই হলো কারেন্সি। যদি সরকার কারেন্সির পরিমাণ বাড়িয়েও দেয় কিন্তু তাতে ওই দেশে মজুদ গুডস অ্যান্ড সার্ভিসের বৃদ্ধি ঘটবে না। পয়সা বেশি হবে কিন্তু গুডস নয়। যেমন ধরুন, একটা দেশে 10 জন লোক থাকে আর সেই দেশে কেবলমাত্র 100 কিলো চালই উৎপাদন হয়। ধরতে বলেছি, কিন্তু বাস্তব নয়। এবার ধরুন ওই প্রত্যেকটা লোকের কাছেই 100 টাকা রয়েছে, তাহলে হিসেব করে পাই ওই 10 জনের কাছে মোট 100 × 10 ইকুয়ালস টু 1000 টাকা রয়েছে। আর চালটা তো তাদের কিনতেই হবে, তা না হলে খাবারই তো জুটবে না। অর্থাৎ তাদের কাছে আছে 1000 টাকা আর চাল আছে 100 কিলো। ইতিহাসের বিনিময় প্রথা অনুযায়ী ওই 1000 টাকা দিয়ে তারা 100 কিলো চাল পাবে। অর্থাৎ ওই 100 কিলো চালের দাম দাঁড়ালো 1000 টাকা। এবার মনে করুন ওই দেশের কাছে টাকা ছাপানোর মেশিন আছে, তাই তারা যত ইচ্ছা টাকা ছাপিয়েছে আর সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবার যদি সবার কাছে 1000 টাকা করে থাকে তাহলেও কি দোকানদার তাদের ওই 100 কিলো চাল 1000 টাকাতেই দেবে? কখনোই না, কারণ সেও তো চাইবে এই সুযোগে বেশি টাকা আয় করতে। আর ওই 10 জন 100 কিলো চাল নিতে বাধ্য, কারণ তাদের হাতে আর অন্য কোনো উপায়ও নেই। তাই তখন দেখা যাবে ওই 100 কিলো চালের দামই হবে 1000 × 10 ইকুয়ালস টু 10,000 টাকা। অর্থাৎ ওই 100 কিলো চালের দামই 1000 থেকে 10,000 হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? সরকার যত নোট ছাপবে জিনিসপত্রের দাম ততই বাড়বে। একেই মুদ্রাস্ফীতি বলে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। অতীতে দুটি দেশ সবকিছু জেনেও এই ভুলটাই করেছিল। তারা প্রয়োজনের থেকেও বেশি মুদ্রা ছাপিয়েছিল এটা ভেবে যে তাতে গরিবতা দূর হতে পারে। ওই দুই দেশের মধ্যে প্রথম দেশটি হলো জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি বহু দেশের কাছে ঋণ নিয়েছিল। যুদ্ধে হেরে যাওয়ার পর জার্মানি ভেবেছিল যে অনেক মুদ্রা ছেপে তারা ঋণ মিটিয়ে দেবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। জার্মানি আনলিমিটেড মুদ্রা ছাপে, যার ফলস্বরূপ জার্মানিতে মুদ্রাস্ফীতি ঘটে আর সমস্ত কিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। দ্বিতীয় দেশ হলো জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে বহু বছর আগে জার্মানির মতোই ভুল করেছিল, যার ফলে সেই দেশের মুদ্রার 1000 গুণ অবমূল্যায়ন ঘটে। পরিস্থিতি এমন হয়েছিল যে ডিম আর ব্রেড কিনতে গেলে মানুষকে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হতো। সেই সময় $1 মূল্য প্রায় 25 মিলিয়ন জিম্বাবুয়ে ডলারের সমান হয়ে গেছিল। আমরা যে নোট ব্যবহার করি তার নিজস্ব কোনো ভ্যালু নেই, কেবল আছে এক্সচেঞ্জ ভ্যালু। অর্থাৎ আপনি কতটা জিনিসের পরিবর্তে ওই নোট দিচ্ছেন, আর এর জন্য একে লিগ্যাল টেন্ডারও বলা হয়। কোনো দেশে কতটা কারেন্সি ছাপতে হবে সেটা ওই দেশের সেন্ট্রাল ব্যাংক দ্বারা নির্ধারিত হয়। ইচ্ছে মতো আনলিমিটেড মুদ্রা ছাপা যায় না। ভারতের আরবিআই নির্ধারণ করে দেয় কখন কতটা কারেন্সি প্রিন্ট করতে হবে। কিন্তু এই মুদ্রা ছাপা হয় কোথায়? এর পেপার কোথা থেকে আসে? ভারতীয় পয়সার পেপার পৃথিবীর 4টি দেশে তৈরি হয়। ওই দেশগুলির পেপার বানানোর আধুনিক মেশিন আছে। চলুন জেনে নিই।
প্রথম আমেরিকার পোর্টাল, দ্বিতীয় ফ্রান্সের আর্যভিগিস, তৃতীয় সুইডেন, চতুর্থ লিসেন্টিল পেপার ফ্যামিলি। এবার চলুন জানি ভারতের কোথায় কোথায় সেই নোট ছাপা হয়। প্রথম নাসিক মহারাষ্ট্র, দ্বিতীয় দিওয়াস মধ্যপ্রদেশ, তৃতীয় মাইসোর কর্ণাটক, চতুর্থ শালবনী ওয়েস্ট বেঙ্গল। মুদ্রা কিভাবে ছাপা হয়? বিদেশ থেকে আনা পেপারকে সিমেন্টন মেশিনে আটকানো হয়, তারপর সেটাকে অন্য একটা মেশিন ইন্ডামি মেশিনে দেওয়া হয়। মেশিন থেকে বেরোনোর পর ভালো আর খারাপ নোটগুলোকে আলাদা করা হয়, তারপর ভালো নোটগুলোর ওপর নম্বর মারা হয়। নাম্বার মারার পর প্রত্যেকটা নোটকে আবার চেক করা হয় নোটগুলো আমাদের কাছে কি করে পৌঁছায়। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের 18টি অফিস আছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, সেখান থেকে নোটগুলি ব্যাংকে আসে, তারপর ব্যাংক থেকে আমরা পাই। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। আর এরকমই আরও নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন।